হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা অঙ্কই কষে কষে একদম অ্যান্সার বের করব, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবে, তাহলে সমস্ত ভিডিও সহজেই পেয়ে যাবে। সবার কাছে কোশ্চেনটা আছে তো? দেখো, একদম একের দাগেরটা বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একের দাগেরটা কি বলা আছে? এক্স ভেরিজাস ওয়াই স্কয়ার। এক্স ভেরিজাস ওয়াই স্কয়ার বলা আছে যখন ওয়াই সমান 3, এক্স সমান 9 এটা বলা আছে। এখান থেকে প্রথমে কি করবে? অতএব এক্স সমান এই চিহ্নটাকে তুললে কি হবে? কে ভেদ ধ্রুবক আসবে, এখানে লিখে দিবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা তোমার প্রত্যেকটা ক্ষেত্রে লিখবে। আচ্ছা, এইবার দেখো এক্স এর মান কি, ওয়াই এর মান যেটা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, এটা লিখবে ওয়াই সমান 3 যখন এক্স সমান 9। এখানে বসিয়ে দাও, এটাকে তোমরা 1 নাম্বার দিয়ে রাখতে পারো। এখানে 1 নম্বরে বসিয়ে দাও, কত হবে তাহলে? এক্স এর জায়গায় কত বসাবো? 9, আর ওয়াই এর জায়গায় কত বসাবো? 3। এখানে স্কয়ার ছিল, তাই স্কয়ার দিয়ে দিলে, তাহলে কত হচ্ছে? 9 সমান কে ইন্টু 9। এখান থেকে কে সমান কত বেরাবে? 9/9 মানে 1। তাহলে কে এর মান আমরা কত পেলাম? 1। এবার এখানে বসিয়ে দাও, অর্থাৎ 1 থেকে পাই, 1 থেকে পাই। এখানে কি আছে দেখো, x সমান 25, 1 থেকে পাই যখন x সমান 25। অতএব এখানে বসিয়ে দাও মান x সমান কে ওয়াই স্কয়ার, অর 25 কে ওয়াই এর মান কি বের করতে বলেছে? ওয়াই এর আবার ঋণাত্মক মানটা না ধনাত্মক মান, ঋণাত্মক মান না ধনাত্মক মান, যেটা বলবে সেটা বের করবে। এখানে কে এর মানটা কত বেরিয়েছিল? 1, তাহলে এখানটায় 1 বসিয়ে দিবে, একদম ডাইরেক্ট বসিয়ে দাও। তো এখানে কি 1 এর সঙ্গে গুণ করলে কি সেটাই হবে। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই স্কয়ার সমান 25। অতএব ওয়াই সমান প্লাস মাইনাস √25 সমান প্লাস মাইনাস 5। উত্তর কি চাইছে? ধনাত্মক বা ঋণাত্মক? ধনাত্মক মান চাইলে কি হবে? ওয়াই সমান 5 হয়ে গেল। দুয়ের দাগের অঙ্কটা কি বলা আছে? এ ও বি যথাক্রমে 2500 ও 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এ এর ক্ষতি বের করতে বলছে, শুধুমাত্র এ। তাহলে প্রথমে কি লিখবে? মূলধনের অনুপাতে। এটা অনুপাত করলে কত হবে? দেখো দুটো করে শূন্য উঠে গেল, 5:4। আচ্ছা, এখান থেকে আমরা অনুপাতের সমষ্টি বের করব। অনুপাতের সমষ্টি কত হবে? 9। কত টাকা আছে এখানে? দেখো 720 টাকা ক্ষতি হয়েছে, শুধুমাত্র এর ক্ষতি বের করতে বলেছে। অতএব 720 টাকা থেকে বা টাকার মধ্যে এ এর ক্ষতি 720 ইন্টু এর আনুপাতিক ভাগার কত হবে? এ, দেখো এ কত আছে? 5, টোটাল কত? 9। এটা কাটাকাটি করো, 8 9 72, একটা শূন্য, 5 আসতে 40, 400 টাকা হয়ে গেল। এখানে অপশন দেখো 400 টাকা আছে, তাহলে বি এরটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এর দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দু বহিঃস্পর্শ করে। দেখো আমি দুটো বৃত্ত আঁকছি, একটা বৃত্ত আর একটা বৃত্ত। সমান মাপের কি বলা আছে? সমান মাপের বলা নেই, যে কোনো বৃত্ত ছোট বড় হতে পারে। এর নাম দিই এই যে বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দু বহিঃস্পর্শ মানে বাইরের দিক থেকে পরস্পরকে স্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ বি বিন্দুতে স্পর্শ করে। দেখো বলছে এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। এ বি একটা সাধারণ স্পর্শক। স্পর্শক মানে কি? স্পর্শ করে চলে যাবে, ঠিক আছে? এ বি, এখানে এ, এখানে বি দাও, আর এইখানে কেন্দ্রগুলোকে অন্য নাম দাও, পি কিউ। আচ্ছা, এবার কি হবে? বলেছে এ বি বিন্দু স্পর্শ করেছে। উত্তর কি চাইছে দেখো, এ সি বি
এ সি এটা আর বি এটা এ সি বি এর পরিমাপ কত? এই কোণটার পরিমাপ দেখো, এই কোণটার পরিমাপ সর্বদা 90 ডিগ্রি হয়। তোমরা এটা মনে রাখবে, এই কোণটার পরিমাপ সর্বদাই 90 ডিগ্রি। বৃত্ত ছোট হোক বড় হোক যাই হবে না কেন, যদি বহিঃস্পর্শ করে, এটা একটা উপপাদ্য আছে, সেটার সাথে প্রমাণ করা যায়। এটা তো শর্ট প্রশ্ন, মাল্টিপল চয়েস, সেই জন্য ডাইরেক্ট এটা লিখে দিতে পারো এক্ষেত্রে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ডি এর, তাই তো, 90 ডিগ্রি। আচ্ছা, কি করে হলো জানতে গেলে এটা উপপাদ্য আছে, এটা যখন প্রমাণ করব তখন বুঝতে পারবে। তোমাদের পড়ানো হয়েছিল মনে হচ্ছে। আচ্ছা, চারের দাগে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। একটি নিরেট অর্ধগোলক তার কি দেওয়া আছে? সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে উহার ব্যাসার্ধ কত হবে? একটা নিরেট অর্ধগোলকের ছবি এঁকে নাও। দেখো, মোটামুটি আমি একটা নিরেট অর্ধগোলকের ছবি এঁকেছি। এটা একদম নিরেট আছে, ঠিক আছে, একদম নিরেট। এখন বলেছে কি ব্যাসার্ধ বের করতে হবে। এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর এই দিকটা হবে একই, গোলক তো তাই। তাহলে আর কি দেওয়া রয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় সেটা বের করব। আচ্ছা, এখানে ব্যাসার্ধ ধরে নাও, ধরি ব্যাসার্ধ সমান আর। এখানে এককটা কি আছে দেখো, বর্গ সেমি আছে, তো এটা অবশ্যই সেমিতে ধরবে। ধরি ব্যাসার্ধ আর। এবার অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দেখো, যখন সম্পূর্ণভাবে গোলক ছিল, ঠিক আছে, যখন এটা একদম গোলক, তখন তার আয়তনের সূত্র, ক্ষেত্রফল সব লিখেছিলাম। এখানে ক্ষেত্রফলটা কথা বলেছি, ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কয়ার। এটা পূর্ণ গোলক। অর্ধগোলক হলে কি হবে? এই বরাবর কেটে দেওয়া আছে তো মাঝামাঝি, তাহলে অর্ধেকটা হয়ে গেলে তখন এই বক্রতলটা যেটা হবে সেটা হচ্ছে কত? 2 পাই আর স্কয়ার। এটাকে 2 দিয়ে ভাগ, কিন্তু এখানটা কেটে দেওয়ার দরুন এইরকম একটি সমতলের সৃষ্টি হবে। সেই সমতলটা কি একটা এইরকম একটা বৃত্তের মতো দেখাবে, মানে বৃত্ত। সেই বৃত্তের ক্ষেত্রফলটা কত হয়? পাই আর স্কয়ার। তাহলে টোটাল কত হচ্ছে? এই বাইরের দিকটা আবার এই সমতলটা, মানে বক্রতলটা আর এই সমতলটা মিলিয়ে 3 পাই আর স্কয়ার। তাহলে শর্তানুসারে 3 পাই আর স্কয়ার সমান, দেখো দেয়া রয়েছে, এটা কত দেয়া আছে? 147 পাই। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করব। কত হচ্ছে? আর আর স্কয়ার সমান, দেখো একদম ডাইরেক্ট কেটে দাও। দেখো পাই পাই কেটে যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12, কত বেশি হচ্ছে? 2, 3 9 27। তাহলে এখান থেকে আর সমান কত পাবো? প্লাস মাইনাস রুট ওভার 49। এখান থেকে এটাকে রুট ওভার আছে, তাহলে কি হবে? সমান প্লাস মাইনাস 7 7 49 হয়, তাহলে 7। আর এর মান আমরা কত পাচ্ছি? প্লাস মাইনাস 7। এখানে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আর এর মানটা কত হবে? 7। তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেমি। উত্তর কোনটা হচ্ছে? সি। উত্তরটা হচ্ছে সি, 7 সেমি। 7 সেমি। এবার 2 এর দাগে যেগুলো আছে সত্য মিথ্যা লিখি। 2 এর দাগটা কি বলেছে? সত্য মিথ্যা নাকি? এটা সত্য কি মিথ্যা আমরা দেখবো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ, একটা বৃত্ত এঁকে নাও। বৃত্ত, যাক বৃত্তটা কিন্তু ভালো হয়েছে। এ, ঠিক আছে, এ বিন্দু কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ। দেখো, ও কেন্দ্রীয় বিন্দু, বহিঃস্থ বিন্দু এ, বাইরের যে কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হয়েছে, যারা বৃত্তটিকে যথাক্রমে বি সি বিন্দুতে স্পর্শ করেছে, বি আর সি বিন্দু। দেখো, এখান থেকে স্পর্শক টানা হয়েছে। স্পর্শক মানে কি? এই বৃত্তটাকে স্পর্শ করে চলে যাবে এই বিন্দুগামী একটা সরলরেখাংশ। আবার এখান থেকে একটা যাবে। দুটো স্পর্শক টানা হয়েছে, ওরা কি বি আর সি বিন্দু ছেদ করেছে। এই বিন্দুটা হচ্ছে বি আর এই বিন্দুটা হচ্ছে সি। এবার কি বলেছে? তাহলে
ও এ আর বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে ও এ। এই ও এ এইটা, এই ও এ আর বিসি, বি এর সাথে সি, হ্যাঁ এইটি বলছে এরা কি পরস্পর লম্ব সমদ্বিখণ্ডিত করবে, মানে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক ও এটা হবে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, মানে এখানে লম্ব হবে ছেদ করবে, এই কোণটাও 90 হবে, এই কোণটাও 90 হবে, আবার সমদ্বিখণ্ডক এখান থেকে এটার দূরত্ব যা হবে এখান থেকে এটার দূরত্ব তাই হবে। এটা কি সঠিক? এটা একদম সত্য, এটা প্রমাণ করা যায় সত্য। কিউ আর হলে এটা হবে কিনা দেখি, একটা ছবি আঁকো, একটা ত্রিভুজের ছবি, নাম কি আছে পি কিউ আর, এইদিকে তীর চিহ্ন দেওয়া আছে, আর এখানে আর একটি সরলরেখাংশ আছে, নাম দেওয়া আছে কত এসটি, এটা সমান্তরাল ভাবে আছে, এখানে বলা আছে দেখো এসটি সমান্তরাল কিউ আর, এসটি সমান্তরাল কিউ আর, এসটিটা এই কিউ আর এর সাথে সমান্তরাল, ঠিক আছে। এইবার যেটা লিখতে বলেছে তাহলে কি না পি কিউ ডিভাইডেড বাই পি এস সমান, এখানে দেওয়া আছে পি আর বাই পিটি। এটা সত্যি কি মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে, সত্য কি মিথ্যা। এখন দেখো যেহেতু এই সরলরেখাংশের সঙ্গে এই সরলরেখাংশ সমান্তরাল আছে, তাহলে এই যে বাহুটা আছে পি কিউ আর এই পি আর, এই বাহুগুলোকে এই সরলরেখাংশটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে, নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে। এখন দেখো এখানে কি দেওয়া আছে পি কিউ, ছবিতে দেখো পি কিউ মানে এই বাহুটা ডিভাইডেড বাই পি এস, এই বাহুটা ডিভাইডেড বাই এই অংশটা, সেটার সঙ্গে অনুপাতটা। আবার এই বাহুটা আছে দেখো পি আর, এই যে পি এর সাথে আর ডিভাইডেড বাই পিটি, পিটি এখানেও দেখো এই বাহু ডিভাইডেড বাই এই অংশটা, আবার এখানেও এই বাহু ডিভাইডেড বাই এই অংশ, উপরের দুটো অংশ দিয়ে আছে, তাহলে এটা কি হবে সমানুপাতি, তাহলে এটার সাথে এটা সমান, এটাও কি হবে সত্য। 10 অন্য সাবজেক্ট হলে তোমরা ডাইরেক্ট অপশনটা দেখলে কোনটা উত্তর হবে বুঝতে পারো, পড়লেই হবে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে সেটা তোমার সহজে বুঝতে পারবে না, যতক্ষণ না অঙ্কটা করছো ততক্ষণ কিছুতেই বুঝতে পারবে না, তাই নয়? ক্যালকুলেশন না কিছু একটু হলেও না যদি করো সহজে বোঝা যাবে না। একটা দুটা কথা বাদ দাও, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ, আমি এটা শঙ্কু এঁকে নিচ্ছি, দেখো আমি একটা শঙ্কু আঁকলাম, শঙ্কুর এটা কি, এটা আর ব্যাসার্ধ, এটা কি উচ্চতা, এটাকে এইচ দিয়ে লেখা হয়, আর তির্যক উচ্চতা কি এল। শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা তির্যক উচ্চতা সব নিয়ে নিছি। আচ্ছা এবার কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা উচ্চতার দ্বিগুণ, তির্যক উচ্চতার দ্বিগুণ, এল সমান 2h, উচ্চতাকে 2 দিয়ে গুণ করলে আমরা তির্যক উচ্চতা পেয়ে যাই। তির্যক উচ্চতা সবসময় বড় হয়, যদি উচ্চতা তির্যক উচ্চতা একই হয় তাহলে কি সেটা শঙ্কু হবে? সেটা শঙ্কু হবে না, তাহলে কি হবে? তাহলে এইটা এই বাহুটা এইটার উপর পড়ে যাবে, অথবা তির্যক উচ্চতা সমান হলে এরকম হয়ে যাবে, তখন তো একটা কি হয়ে যাবে, এটা লম্ববৃত্তাকার চম হয়ে যাবে, তাই তো? শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3, এটা কি হবে না হবে না? শঙ্কুর ব্যাসার্ধটা বের করি তাহলে বুঝে যাবে। আচ্ছা এখানে দেখো এই তিনটে দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা কত হয় সবসময় 90 ডিগ্রি, সেই তোমার শিখেছি না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার,
এই ক্ষেত্রে সেটা হবে। দেখো এই যে একটা ত্রিভুজ আছে, দেখো এই পার্টটা যদি একটা ত্রিভুজ কল্পনা করা যায়, ত্রিভুজ হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে কি হবে এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এখানে কি বের করতে বলেছে? শঙ্কুর ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ বলেছে, তাহলে আর এর মানটা বের করতে হবে। তাহলে আর আর স্কয়ার সমান এল স্কয়ার, এইচটা ওই দিকে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এল মানে কত? 2h, তাহলে আমরা এখানে এল এর জায়গায় 2h বসিয়ে দিলাম। 2h স্কয়ার মানে কত হবে? 4h স্কয়ার মাইনাস h স্কয়ার, তাহলে কত হচ্ছে? 3h স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? আর স্কয়ার সমান 3h স্কয়ার। এখান থেকে কি লেখা যায়? অতএব আর সমান, তাহলে কত হচ্ছে? √3, h স্কয়ার ছিল, এখানে স্কয়ার রুট উঠে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? h। তাহলে কি লেখা যায়? আর দৈর্ঘ্য তো সবসময় এটা, তাই তো, ব্যাসার্ধ, তাই ঋণাত্মক হবে না, তাহলে কি লিখবো? আর সমান √3, না যেটা দেয়া রয়েছে, একদম যেটা দেয়া আছে দেখো, এইচটা কি উচ্চতা ইন্টু √3, তাহলে এটা কি সত্য? সত্য। একটি ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 7:5 এবং এর মূলধন বা এর লাভের 140 টাকা পেলে বি পায় কত টাকা? ও এখানে দেখো বলে দিছে মূলধনের অনুপাতটা দেয়া আছে আর মোট লাভ কত টাকা করে হয়েছে সেটা বলা আছে। এটা এই মূলধন নিয়োগ করলে এই পরিমাণ লাভ পাবে কিনা সেটা আমরা বিচার করে দেখব। এখানে প্রথমে লিখে নেবে মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে অনুপাতে A/B কত আছে বলো তো? 7:5। আচ্ছা এবার লাভের অনুপাতে, অতএব লাভের অনুপাতে লাভের অনুপাতে লাভের অনুপাতে কি হবে দেখো, কে কে আছে? ওই A/B, এর লাভ কত? 140 টাকা, বি এর লাভ কত? 125 টাকা। এটা আছে, এটা কাটাকাটি করে দেখো তো কত হচ্ছে, আবার কাটার চেষ্টা করো, এটা কত নাম্বার কাটবে? 88, 4 7 28, আর এখানে কত? 5 5 25, কাটাকাটি মিলছে না? মিলছে? মিলছে না, তাহলে কি হবে? এটা সত্য। দেখো এখানে যেহেতু মূলধনের অনুপাত যেটা আছে, লাভের অনুপাত কি সেটা আছে? সেটা নেই। যে যেরকম মূলধন দেয় সে সেরকম লাভ পায় সেই অনুপাতে, তাহলে এখানে দুটো অনুপাত আলাদা, তাহলে এটা কি মিথ্যা। 3-1 বলছে 3 জন বন্ধু আছে, সবাই কোশ্চেনটা দেখো। 3 জন বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস কিনেছে, ঠিক আছে। তারা ঠিক করেছে যে মোট আয়ের 2/5 কাজের জন্য, 2/5 কাজের জন্য নেবে কিরকম না, অনুপাত দেয়া আছে 3-2-2-1 অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা লাভ হয় বা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে? তাহলে এক মাসে আয় বের করা হয়েছে, দেখো আয়ের 2/5 মানে আয় গুণিত 2/5, এটা কাটাকাটি করো কত হয়েছে? এটা হয়েছে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে গুণ করলে? 2 দিয়ে 4, 5 দিয়ে 10 0, হাতে 1, 8 দিয়ে 16 কে 17 7, হাতে কত? 1, 5 10 11, 11,704 টাকা। এবার কাজের অনুপাতে H2B2C অনুপাতের সমষ্টি, এরপর এ এর আয় বের করো, তারপর বি এর আয় বের করো। এ এর আয় কত? 11,704 ইন্টু এটা 7 যেটা কাটাকাটি হবে, কাটাকাটি করো কত হচ্ছে? কত হবে? 7 থেকে 7, 4 বেশি হলো মানে 47, হাতের নামটা করে 47 এর কাছে যাও, 42, কত বেশি হচ্ছে? 47 5 মানে 50, 7 7 49, 7 দিয়ে 14, এটা গুণ করে ফেলতে পারো, কত হবে? কিন্তু উত্তর এটাই, দেখো
2 থেকে 3 কত বেশি? 1 বেশি, তাই না? যদি এই অনুপাতের পার্থক্যটা বের করি সেখান দিয়ে করলেও হতো। দেখ এটা কত হচ্ছে, কর গুণ করো, কত হবে? 3 দিয়ে 6, 3 7 21 1, হাতে কত 2, 3 6 18 দিয়ে 20 শূন্য, হাতে কত 1 2 5, হয়ে গেল। কত হয়েছে? বি এর মূলধন কত ছিল? এই মূলধন নয়, কাজের অনুপাত 2। এটা কাটো, কত হবে? ওই 1 6 7 2, একে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 4, হাতে কত 1, 6 দিয়ে 12 একে 13 3, হাতে 1, 2 একে 3। সি এর আর দরকার নেই তো, সি এর কি কিছু বলেছে? এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে। বিয়োগ করলে হবে 1 6 7 2 টাকা। এটা বিয়োগ করে দেখবে, এটাই হবে। একটা চোং আমি জিজ্ঞেস করবো, যাকে যা জিজ্ঞেস করতে বলতে হবে। একটি লম্ববৃত্তাকার চোং, চোঙের একটা ছবি আঁকা যাক, এইদিকে আঁকি। চোং আর একটা শঙ্কু, বলা আছে ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে। আর উচ্চতার অনুপাতটা দেওয়া আছে কত? 9:8। ওইটা একটু বেশি হবে, এটা একটু কম হবে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা চোঙ, ওটা শঙ্কু, দেখতে পাচ্ছ। এবারে কি বলেছে দেখো, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে, চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলেছি। প্রথমে লিখবে, ধরি ব্যাসার্ধের যে অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেবো, কত হয় অনুপাত থেকে আমরা ধরে নেবো ব্যাসার্ধ। ধরি প্রথমে কি আছে? চোঙ আছে, চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ এটাকে R1 ধরছি, ঠিক আছে। এটা প্রথমে আছে বলে সব 1 ধরবো, এটা পরে আছে তো তাই সব 2 ধরবো। R1 সমান কত হবে? দেখো এখানে অনুপাতটা কত? 3:4, এটাকে ধরে নেবো কত? 3। আর এককটা কিছু আছে, একক দেয়া নেই, তাই তোমরা একক বলে লিখে নিই। এবং শঙ্কু, শঙ্কুর ব্যাসার্ধ R2 সমান 4 আর একক। চোঙের শঙ্কুর ব্যাসার্ধ ধরা হয়েছে। এবার কি আছে? আয়তন অনুপাত দেওয়া আছে আর উচ্চতা অনুপাত চাইছে। আবার চোঙের উচ্চতা সমান h1 একক এবং শঙ্কুর উচ্চতা সমান h2 একক। একবার ধরে লিখে দিচ্ছি, মানে এগুলো সবই ধরেছি, ঠিক আছে। এবার আয়তনের অনুপাত দেয়া আছে, অতএব আয়তনের অনুপাতে চোঙ ইজটু শঙ্কু। চোঙের আয়তনের সূত্র কি হয়? বলেছিলাম যে কোনো ঘনবস্তুর আয়তন সবসময় বের করতে গেলে তার ভূমির ক্ষেত্রফল তাকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। এখানে সেটা হবে, এইখানেও সেটা হবে, কিন্তু এটা যেহেতু উপর দিকটা বাড়তে বাড়তে ক্রমশ সরু হতে হতে একদম বিন্দুতে মিলিত হচ্ছে, সেই জন্য তাকে 1/3 দিয়ে গুণ করতে হয়। তাহলে চোঙের আয়তন কত হবে? পাই আর স্কয়ার, কেন? নিচেটা বৃত্ত, পাই আর স্কয়ার। হাইটটা কত? h, আমরা ধরেছি কত?
h1 ধরেছি, তাহলে এইখানে দেখো আর এর মানটা আমরা বসাবো, কিন্তু একটু পরে বসাচ্ছি। এটা r1 আছে, এখন লিখে দিই, ইন্টু h1 শঙ্কুর ক্ষেত্রে কত হবে, 1/3 পাই r স্কয়ার ইন্টু h, এখানে h কত, h2, এটাকে আমরা h1 ধরেছি আর এটাকে h2 ধরেছি। এখানে আটটা কত, 3r, এখানে আটটা কত, 4r। আর এইটাই দেখো দেয়া আছে, তাই তো, অনুপাত দেওয়া আছে। আর এখানে মানগুলো একটু বসিয়ে দিই। দেখো অনুপাত আছে, দুদিকে পাই আছে, তাহলে পাই উঠে যাবে। r1 মানে কত, r1 মানে 3r, 3r এর হোল স্কয়ার ইন্টু h1 h2 1/3 পাই উঠে গেছে। r2 মানে কত, 4r তার স্কয়ার ইন্টু h2। অতএব শর্তানুসারে এই দুটো দেওয়া আছে, দেখো যে এই অনুপাতটা সমান কার সঙ্গে, 9:8। অতএব এখানে লিখছি, অতএব শর্তানুসারে এটাকে লিখে নাও, কত হবে এটা, 3 স্কয়ার মানে কত হবে, 9r স্কয়ার h1 h2 1/3 4 4 16 r স্কয়ার h2। এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। আর এইটাই সমান দেওয়া আছে কত, যে 9:8, 9:8। और এখান থেকে h1 আর h2 বের করলে হয়ে যাবে, h1 h2 h2। এখানে দেখো যেহেতু অনুপাত আছে, তাহলে কি উপরে নিচে লেখা যায়। দেখো এখানে আবার r স্কয়ার, এই যে r স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে, উপরে দেখো 9h1 ডিভাইডেড বাই কত, এইটা আছে কত, 1/3, এটা উপরে 16 আছে, একবার লিখে দাও, 16/3 h2 সমান 9/8। আর এখান থেকে এটা ওইদিকে যাবে, তাই তো। তার আগে দেখো এটা মেন লাইন, প্রথমের সঙ্গে শেষ, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় করতে হয়। যদি এরকম থাকে তাহলে আমরা কি লিখবো, এটাকে প্রথমের সঙ্গে শেষ, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় সমান 9/8 और h1/h2 এখানে কত আছে, 9/8। এবার দেখো এখানে নিচে থাকলে ওই দিকে গেলে কি উপরে চলে যাবে, যেহেতু গুণের আকারে আছে তাহলে উপরে 16, আর এখানে কত যাচ্ছে, 9 ইন্টু এই যে 3টা ছিল, তাহলে এই 9টা কাটছে, 8 2 16 2, তাহলে কত হচ্ছে, 2/3, 2/3 হয়েছে। তাহলে আমরা কি লিখবো, অতএব h1 h2 h2 সমান 2:3। তাহলে আমরা উচ্চতার অনুপাত কত পেয়েছি, 2:3, এটা অ্যান্সার। আর প্রত্যেকটা অঙ্ক এরকম ছবি এঁকে বুঝবে, তবেই ভালো পারবে। আর ছবিটা আঁকলেই সূত্রগুলো সব মনে পড়ে যাবে। আর সূত্র মনে রাখার পদ্ধতি সব বলে দিয়েছিলাম। 3-এর দাগে যেটা দেওয়া আছে, এই 3-এর দাগে যেটা বলা আছে, দেখো যদি y ভ্যারিজাস x3 হয়, y ভ্যারিজাস x3 লিখেছি, আর y এর বৃদ্ধি কত বলেছে, y এর বৃদ্ধি 8:27, y এর বৃদ্ধি এই অনুপাতে বলা আছে। আচ্ছা x এর বৃদ্ধি কি অনুপাতে হবে, y এর বৃদ্ধি যদি এই অনুপাতে হয় তাহলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে, এখানে দেখো এটা দেওয়া রয়েছে। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, y সমান kx3, k সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে নেবে সব সময়, অশূন্য ভেদ ধ্রুবক। চিহ্ন তুললে কি হয়, একটা সমান আছে আর কে একটা ভেদ ধ্রুবক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে y এর বৃদ্ধি বলা আছে, উত্তর চাইছে x এর বৃদ্ধি কি রকম হবে। এবার এখানে দেখো যেহেতু y এর বৃদ্ধি বলা আছে অনুপাতে, তাহলে আমরা y এর জায়গায় কি লিখতে পারি, এটা
কে ইন্টু এক্স কিউ। এবার এইখান থেকে এটাকে কি লেখা যায় দেখো, অর অর এখানে কিউ আছে, এটা কিউ এর আকারে লিখে নিই। এই সম্পর্কটা যদি সত্য হয় তাহলে এখান থেকে দেখো এক্স এর বৃদ্ধি বের করতে বলেছে, এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, কে এই এক্স এর মানটা বের করতে বলেছে। এক্স সমান তাহলে কত হবে দেখো, কেটা তো এক্স এর সঙ্গে গুণ আছে, কেটা এক্স এর সঙ্গে গুণ আছে, উভয় পক্ষে যে ঘন আছে, তো যদি আমরা এটাকে তুলে দিই তাহলে আমরা এটা কি লিখতে পারি জানো, কে এর সঙ্গে তো গুণ আছে, এটা হয়ে যাবে তাহলে 2/3, আর এখানে হয়ে যাবে এখানে 3 হবে, ঠিক আছে। কে তাহলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হচ্ছে, যেহেতু এটা ভেদ ধ্রুবক কে, এই 1/3 যদি পারেও থাকে তখনও সেটা কত হবে, ভেদ ধ্রুবকই তো। তাহলে এক্স এর বৃদ্ধি আমরা কি পাচ্ছি, 2:3 অনুপাতে। তাহলে কি লিখবো, অতএব টেক্সট বুকে তোমার দেখবে কোথায় আছে, পেজ নাম্বার 211 পাতে আছে, ওখান থেকে দেখবে, পড়ানো হয়েছিল মনে হচ্ছে, তবুও বলে দিলাম।